গুড মর্নিং মায়া, ভালো আছো? খুব ভালো আছি। তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? মায়াকে, আর বাবাকে, মাকে, রঞ্জন আর মমিতাকে। মায়া, আবার কি হলো? আমার দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। যাই, রেডি হয়ে আসি ঝটপট। ভাইজান কই মায়া এলো না? আসছেন? কেমন দেখাচ্ছে? সুন্দর, শুধু সুন্দর, নিঃসন্দেহে ভয়াবহ সুন্দর। গুড বাই মা, এবং তোমাকে অনেক থ্যাঙ্কস আজকের দিনে আমাকে পৃথিবীতে এনেছো। শুনেছি দাদাভাই তোমাকে মেনে নেয়নি, তাতে কি? বাবার ভালোবাসা তো পেয়েছো। বাবার ভালোবাসা নিয়ে আমাদের ছেড়ে চলে গেছো। তোমাকে অনেক ভালোবাসি মা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। আজ 23শে মার্চ, 71-এর এমন একটা দিনে আমার পোলার জন্ম হয়েছিল। ওই সময়টা ছিল গন্ডগোলের বছর। আজ তোমারও জন্মদিন, ভুলি নাই মা। এই নাও। থ্যাংক ইউ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। দেখো তো রোমান কে এলো। জি আমি দেখছি, রঞ্জন মনে হয়। আমি দরজা খুলবো। পাগল মেয়ে আমার, বুঝলে রহমান, পাগল। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। হ্যাপি বার্থডে মায়া। অবশেষে তুই এলি। আজ না এলে তোর খবর ছিল। আমি তো বলেইছি, ঝড় হোক বৃষ্টি হোক আমি আসবই। চল, বাবা অপেক্ষা করছে। চল। এই শোন, তোর কত বছর হলো রে? এখন বিয়ে দিতে হবে। চাচা কেমন আছেন? ভালো, বসো। তারপর রঞ্জন, ওদিককার খবর সব ভালো তো? জি সব ভালো। নানি তো আসতে দিতে চায় না। নাস্তা করো। জি। এই প্লেটটা দে। রহমান চাচা, আপনি তখন যেন কি বলছিলেন? গন্ডগোলের বছর। গন্ডগোলের বছর? সেটা আবার কি? ওই 71-এর মুক্তিযুদ্ধের বছরকে বলছে গন্ডগোলের বছর। আচ্ছা মা, আজকালকার ছেলে মেয়েদের আড্ডা থেকে মুক্তিযুদ্ধ প্রসঙ্গটা তেমন করে ওঠে? বাবা, তোমাকে একটা কথা বলি। রহমান চাচা, আপনিও শুনুন। আমি দেখেছি অনেক মাঝবয়সী লোকেরা 71কে বলে গন্ডগোলের বছর, কিন্তু আমরা এই প্রজন্মের ছেলেমেয়েরা বলি মুক্তিযুদ্ধের বছর। 71কে নিয়ে আমাদের মধ্যে তেমন কোনো মাতামাতি নেই, আবার অশ্রদ্ধাও নেই।
অতএব ৭১ গন্ডগোলের বছর না, মুক্তিযুদ্ধের বছর। ওকে? ঠিক আছে মা, ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। বাহ বাবা, আমার শুনে খুব ভালো লাগলো। আমার মেয়ে তো আসলে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ বাবা, আজকে আমাদের প্রোগ্রাম কি? সেটা আমরা ঠিক করে নেব। তুই কি আজ ক্লাসে যাচ্ছিস? অবশ্যই, ক্লাসের ফ্রেন্ডদের খাওয়াতে হবে না? কখন ফিরবি? সন্ধ্যা হবে। রাতে কিন্তু আমরা সবাই একসাথে খাবো। তুই মৌমিতাকে খবরটা দিয়ে দিস। আমরা এখন উঠি, আমার মিটিং আসলে দেরি হয়ে যাচ্ছে। তুই কি আমার সাথে যাবি? তাহলে নামিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। তোর আজকে ডিউটি নেই? আজ আমার ডিউটি নেই, তোর সাথে সন্ধ্যায় দেখা হবে। ওকে বাবা, দাঁড়া, আমি ব্যাগ নিয়ে আসছি। রঞ্জন, জি। তুমি তো আজকে হোস্টেলে যাচ্ছ না, না। আজকে এখানে থেকে যাও। রহমান, ওর ঘরটা একটু পরিষ্কার করে দাও। যে আমি আগেই ঠিক করে রেখেছি। বাবা চলো। হ্যাঁ চল। বসো তাহলে। মমিতা, সরি, দেরি হয়ে গেল। এটা কোনো নতুন ঘটনা না। সরি বললাম তো বাবা, এই কানেও ধরলাম। হলো? হয়নি এখনো। কি করতে হবে? মায়ের জন্য মোমবাতি কিনতে হবে, ড্রেস কিনতে হবে, ফুল, অনেক কিছু। তুই না একটা পাগল বলবি না, শুদ্ধ করে বল পাগল। তুই আসলে একটা পাগলি। চল, দেরি হয়ে যাচ্ছে। চল। শোন, হ্যাঁ? এই মায়াকে প্ল্যানটা বলে ফেলিসনি তো? মাথা খারাপ, চল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আচ্ছা, তোরা সবকিছু এত ভেবেচিন্তে করিস কিভাবে? কখন করলি এত সব? আমার সবকিছুই কেমন যেন উদ্দেশ্যহীন, উত্তাপহীন। এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিবে নাকি? জীবন মানেই তো ৫০-৬০ বছর পৃথিবীতে কাটিয়ে যাওয়া। যার যেরকম ইচ্ছে সে সেভাবে জীবন কাটিয়ে যাবে, তারপর একদিন চলে যেতে হবে, আর ফেরা হবে না। পাপ পুণ্যের হিসেব জানি না, কিন্তু একদিন মুখের চামড়া ঝুলে যাবে, চোখে ছানি পড়বে। তাই জীবনের প্রতিটি মুহূর্ত আমি বাঁচতে চাই। কথাটা তুই এমন ভাবে বললি
যেন খুবই নতুন এবং নিজস্ব। তা কিন্তু নয়। কিন্তু জীবনটা তো আমার নিজস্ব। আমি চাই আমার জীবনটা যেন আমার ইচ্ছে মতো চলে। তোর কথা শুনলে আমার ভীষণ ভালো লাগে, তোর মতো হতে ইচ্ছে করে। আমার মতো মানে? আমার মতো কি? আমি তো এখনো কিছুই হইনি। হবি তো তোরা দুজন, ইয়া বড় ডাক্তার। বউ, তুই কি আজ রাতে থাকবি? তাড়িয়ে দিচ্ছিস নাকি? আশ্চর্য, আমার বাড়ি নাকি? আমি তো এই বাড়িতে সবার আশ্রয় থাকি, এক চল লাগাবো। তোর নামটা হচ্ছে মায়া, তুই চল লাগাবো বললেও মনে হয় মায়া করছিস। কথাটা তো সত্যি। মুক্তিযুদ্ধের সময় মা চাচাকে সাহায্য করেছিলেন, আর সেই দিনই সেই দায়বদ্ধতা থেকে চাচা আমাকে নিজের ছেলের মতো তোদের বাড়িতে থাকতে দিয়েছিলেন। নয়তো আমার মেডিকেলে পড়াও হতো না, আর মায়ের ইচ্ছেও পূরণ হতো না। বাস বাস, হয়েছে। মাইক দেবো? এবার বলুন ডক্টর রঞ্জন। মায়া, মৌ, তোরা এত ভালো বন্ধু কেন রে? তুই বেশি ভালো বলে। অনেক রাত হয়েছে, নিচে চল, বাবা রাত করবে। চল চল। কিরে, তোর ঘুম ভাঙলো? দেখ না, কি সুন্দর সকাল। সৃষ্টিকর্তা নিজ হাতে পৃথিবীটাকে বানিয়েছে, অথচ চারিদিকে কত অন্যায়, অত্যাচার, অনাচার এবং হতাশা। আসলে মানুষ সবসময় প্রয়োজনের অতিরিক্ত চায়। 3.5 হাত মাটিতেই তার কুলিয়ে যেত, তবু সে বিশাল বাড়ি বানায়। মানুষের শরীরের চেয়েও মনের জন্য জায়গা অনেকটা বেশি প্রয়োজন হয়। কিন্তু এই বেশিরও তো একটা সীমা থাকা উচিত। আরাম তখনই উপভোগ করা যায় সবচেয়ে বেশি, যখন নিশ্চিন্ত হওয়া যায় আর কেউই সেজন্য কোনো কষ্ট পাচ্ছে না। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। দুজনে মিলে এত সুন্দর সকাল দেখলি, আমাকে ডাকলি না কেন? বাহ, তুই কি কখনো ভোরে উঠিস? অ্যালার্ম বাজবে, তারপর মায়ের ঘুম ভাঙবে। মায়া আয়নায় নিজের সাথে কথা বলবে, মায়ের সাথে কথা বলবে, তারপর মায়ের সকাল হবে। ঠিক আছে, ধর। থ্যাংক ইউ। বাবা উঠেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে গোসল করছে। ঠিক আছে, আপনি যান, আমরা আসছি। আচ্ছা। রঞ্জন, তুই কি আজ হোস্টেলে থাকবি? আজ তো আমার নাইট ডিউটি, মায়ের সঙ্গে দেখা করে চলে আসবো। তাছাড়া চাচার শরীরটাও নাকি ভালো না। তাই নাকি? আমিও যেতাম রে, কিন্তু আমি আজকে ডিউটি দিয়ে অসম্ভব টায়ার্ড। মাকে বলিস। হ্যাঁ, ঠিক আছে। মমিতা, এটা তোর জন্য। আমার জন্যে? হ্যাঁ, তবে এখন খোলা নিষেধ। কাল সকালে খুলবি এবং ঘুম থেকে উঠে। আচ্ছা, এই শোন, সিরিয়াস কিছু? কিছুটা। আচ্ছা, আমি আসলে কিরে, এই সন্ধ্যায় কোথায় যাচ্ছিস? হসপিটালে ডিউটি আছে। বাবার শরীরটা একটু খারাপ করেছে, প্রেশারটা মনে হয় বেড়েছে। প্রেশারটা আমি দেখে দিয়েছি, অসুবিধা নেই। শোন, এটা তোর জন্য। কি? এখন খুলবি না, কাল সকালে ঘুম থেকে উঠে খুলবি। লাভ লেটার? তুই লিখেছিস? তার থেকেও সিরিয়াস। শোন, তোর কাল সকালে ক্লাস নেই? আছে। ক্লাস শেষে চলে আসিস আমাদের সেই জায়গায়, আড্ডা দেব।
চলে, হ্যাঁ? এখানে রাখো। সামনে পরীক্ষা, দুধ খা। ধর, এখন দুধে এনে কথা বলবি না। ধর, সারা রাত জেগে পড়াশোনা করিস, তারপরে আবার আড্ডা মারছিস চুটিয়ে। দুধ ইজ মাস্ট। নাও। এ ভারী অন্যায়, মেয়েকে খাচ্ছেন বলে আমাকেও খেতে হবে। তুমি তো আমার আরেক মেয়ে। না ধরো। আজ অনেক রাত হয়েছে এবং তোমার বাবার কড়া নির্দেশ, অনেক রাত হলে তোমাকে যেন আমি হোস্টেলে যেতে না দিই। আজকে থেকে যাও এখানে। চাচা আজ থাকবো না, কাল সকালে ডিউটি আছে। ওটা সকালে কি করলে হবে না? তুমি থাকলে আমার মেয়েটা খুব খুশি হয়। ও, মেয়ে খুশি হয় বলেই থাকতে বলছেন? না না, মানে তা না, মানে আসলে হচ্ছে কি, চাচা আপনি মায়াকে খুব বেশি ভালোবাসেন তাই না? হ্যাঁ মা, আসলে মাঝে মধ্যে ভাবি এই মেয়েটা চলে গেলে আমার কি হবে। আমি আবার তোমাকে ছেড়ে কোথায় যাব? যাবি না? চিরকাল এখানে থাকবি? পাগল মেয়ে কি বলে। তোমরা দুধ খেয়ে তাড়াতাড়ি শেষ করো, রাত করো না। আমি যাই। কি রে, কি ভাবছিস অত? কিছু না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। হ্যাঁ, না 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 না, ঠিক আছে। না না, তো খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখবো। হ্যাঁ হ্যাঁ, খোদা হাফেজ। রহমান, মায়ের জন্য খুব ভালো একটা প্রপোজাল এসেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আমাদের মামনি যেন সুখী হয়। হ্যাঁ, লাবণ্যের কথা খুব মনে পড়ছে। যদি বেঁচে থাকতো কি যে খুশি হতো। ঠিক আছে, তুমি যাও।
লাবণ্য, আজকের দিনে তুমি আমাকে আর তোমার মেয়েকে আমার কোলে রেখে চলে গেলে। সময় কত দ্রুত চলে যায়। ভিন্ন ধর্মী ছিল বলে বাবা তোমাকে গ্রহণ করতে পারেনি, কিন্তু তাতে কি এসে যায়? তোমাকে আর তোমার মেয়েকে নিয়ে আমাদের সময় তো খুব ভালো চলে যাচ্ছিল। তাহলে কেন তুমি চলে গেলে? কেন তুমি এত নিষ্ঠুর হতে পারলে? মায়া কত বড় হয়ে গেছে জানো, ওর জন্য খুব ভালো একটা পাত্র পেয়েছি। আমার ভীষণ আনন্দ হচ্ছে। তুমি থাকলে তোমার সাথে শেয়ার করতে পারতাম। দুদিন পর মেয়েটা আমাকে ছেড়ে চলে যাবে, আমি একেবারে একা হয়ে যাব। আমার ভীষণ কষ্ট হচ্ছে লাবণ্য, ভীষণ কষ্ট, খুব কষ্ট হচ্ছে। বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বাবা। মা, তুমি বাবাকে বলে দাও আমি সারা জীবন বাবার কাছে থাকবো। লাবণ্য, শুনতে পাচ্ছ তোমার পাগলি মেয়েটা কি বলছে? তুমি শুনতে পাচ্ছ? সেই যে কবে বর্ষামুখর রাতে মা রেখেছে আঁকড়ে বুকের সাথে, বুলিয়ে গায়ে সোহাগ মাখা চুমু, বলতো বাছা জাদু আমার ঘুমো। আজকে যখন ঘুম আসে না মোটে, মায়ের আদর পাই না কপল ঠোঁটে, মনটা আমার করতে থাকে ধুধু, মায়ের কথাই ভাবতে থাকি শুধু। সেই যে কবে, সেই যে যেন কবে, হারিয়ে যাওয়া সোনালি শৈশবে। পাঠশালিতে যেতেম যখন ভোরে, দাঁড়িয়ে মা থাকতো বাহির দূরে, দেখে নিতেম মাকে পেছন বেয়ে, মা নয়তো যেন ছোট্ট মেয়ে। কিরে রঞ্জন, তোর কি মন খারাপ? আমার জীবনের একটি কথা তোকে বলিনি, আজ বলবো। আমার বাবা আমার মাকে এবং আমাকে ফেলে অন্যের সাথে বন্ধুত্ব করে চলে গেছে। কত কষ্টে, কত অনাহারে আমার মা দুঃখ পেয়ে মারা গেছে। সেই দুর্দিন আমি দেখেছি। মা মা মারা যাওয়ার সময় একটি কথা বারবার আমাকে বলে যেতে, আমরা যারা তোমার গুরুজন, তারা তোমাদের মতো সন্তানদের কাছে অনেক মিথ্যে বলেছি, অনেক অন্যায় করেছি, অনেক দোষ করেছি। তোমরা কখনো তোমাদের জীবনে এরকম করো না। ছোটবেলায় যেসব মানুষের মাঝে তুমি অন্যায় দেখবে, তাদেরকে তুমি কখনো ক্ষমা করবে না। মানুষ যত বেশি আঘাত পায়, তত বেশি আঘাত সহ্য করার ক্ষমতা তার হয়। আমাকে দেখে কখনো কি মনে হয়েছে আমি এত দুঃখে আছি? মনে হয়নি। রঞ্জন, প্লিজ মন খারাপ করিস না। চল, আজ হচ্ছে মায়ার মায়ের মৃত্যু দিবস, ওর ওখানে যাবি না? এই দিনটিতে তো আমাদেরকেই ওর সবচেয়ে বেশি দরকার। চল। চল। বাবা রঞ্জন, জি। তুমি আছো ভালোই হলো। ফারুক ফয়সাল আমার এক বন্ধুর ছেলে, ওই আমেরিকায় থাকে। নিউ ইয়র্কে একটা কম্পিউটার কোম্পানিতে আছে, গ্রিন কার্ড হয়ে গেছে, কিছুদিন হলো দেশে এসছে। মায়াকে ওর খুব পছন্দ হয়েছে। মায়া, তুই ইচ্ছে করলে ওর সাথে কথা বলতে পারিস। কথা বললেই তো ভালো, আধুনিক মেয়ে হিসেবে কথা বলে নেওয়া উচিত। দেখো বাবা রঞ্জন, জি। আমার বয়স হয়েছে আর শরীরটাও খুব ভালো যাচ্ছে না। আমি চাচ্ছি আগামী শুক্রবারে ওদের এনগেজমেন্টটা সেরে ফেলতে। তুমি তো বাবা ওর বেশ ভালো বন্ধু, তুমি একটু বুঝিও।
আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমি এবং মৌমিতা ওকে ম্যানেজ করব। আপনি শুধু এদিকটা ব্যবস্থা করুন। থ্যাংক ইউ মাই চাইল্ড, থ্যাংক ইউ। আমি আপনার সাথে কেন দেখা করতে এসেছি গেস করতে পারছেন? বোধহয় পারছি। কি আন্দাজ করেছেন? আমার মনে হচ্ছে আপনি ফাইনাল এক্সামের আগে আমার একটা ভাইবা নিয়ে নিতে চাচ্ছেন। নট এক্স্যাক্টলি। আমার আপনার সাথে কিছু কথা ছিল, মোর দেন বাইরে। বলুন, আমরা কি হাঁটতে হাঁটতে বলবো নাকি কোথাও বসবো? আপনার ফ্রেন্ডসরা আবার কিছু মনে করবে না তো? নট এট অল। এনিওয়ে, আপনি নিশ্চয়ই আমাকে খুব নির্লজ্জ ভাবছেন। নির্লজ্জ? নির্লজ্জ কেন ভাববো? কারণ আপনি একজন পুরুষ, যা খুশি ভেবে নিতেই পারেন। সোসাইটি আপনাদের সেই রাইট দিয়েছে। আপনি আপনি এমন কথা কেন বলছেন? আপনারা যে বলতে বাধ্য করে। আমরা মানে? ইয়েস, আপনারা। ইনফ্যাক্ট আপনিও তাদের মধ্যে একজন। আমি? হ্যাঁ, আপনি আপনি একজন পুরুষ, এটাই আপনার প্রিভিলেজ। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার মা ভিন্ন ধর্মের ছিলেন। মার আদর বোঝার আগে মা আমাকে ছেড়ে চলে গেছেন। আমার বাবা আমাকে মায়ের আদর দিয়েছেন। মাই ফাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো তো আপনাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি দেশ ছেড়ে আমেরিকায় গিয়ে সেটেল করব না। দেখুন, আমি একজন বাঙালি মেয়েকে বিয়ে করব বলেই দেশে এসেছি। এঙ্গেজমেন্টের পরে আমি চেষ্টা করব সবকিছু গুছিয়ে নিয়ে একবারে চলে আসতে। তারপর কি হলো জানিস? হাতে চশমা নিয়ে আমি গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, চশমা কোথায়। আচ্ছা চাচা, ওই গল্পটা আবার বলেন না। ওই যে মায়া 3.5 বছর বয়স ওর বালা ফেলে দিয়েছিল। ওর বয়স তখন 3 বছর। ও মায়ের সাথে শপিং এ গেছে, হঠাৎ বলে কি, মা সুন্দর নাই, ফেলে দিয়েছি। ওর মা বলে, কোথায় ফেলেছিস? বলে, অনেক দূরে। আচ্ছা চাচা, আপনি সব সময় এত সুন্দর করে হাসেন কিভাবে বলুন তো? কিভাবে হাসি? আচ্ছা, একটা মানুষের সলিড আয়ু কত জানো? জানো না? এ ব্যাপারে আমার একটা হিসেব আছে। একটা মানুষের গড় আয়ু যদি 60 বছর হয়, তাহলে তার সলিড আয়ু হচ্ছে 19 বছর। 19 বছর? এই ধরো, প্রতিদিন যদি একটা মানুষ 6 ঘন্টা করে ঘুমোয়, তাহলে তার 60 বছরে কত বছর যাচ্ছে? 15 বছর। তারপর বাকি সময়টা ধরো জ্ঞান হতে হতে বা তার বুঝ জ্ঞান হতে হতে আরো চলে যায় 15 বছর। তাহলে 60 থেকে 15 30 চলে গেল, থাকলো কত? 30 বছর। তারপর? হ্যাঁ, তারপর আছে টেনশন, অ্যাংজাইটি, মন খারাপ। তারপরেও আছে রিক্সা, বাস, ট্যাক্সি, এগুলোর জন্য বা কারোর জন্য অপেক্ষা করতে করতে আরো চলে যায় 6টি বছর। এরপর দাঁত ব্রাশ, হাত মুখ ধোয়া, টয়লেটে যাওয়া, এই সব করতে করতে বছরের আরো কমসে কম 1.5 বছর নষ্ট। তাহলে থাকলো কত? কত কত 22.5 বছর। 22.5। আচ্ছা ধরো 23ই থাকলো। তারপর 23 থেকে পাক্কা 4টি বছর নষ্ট হয়ে যায় এটা ওটা খুঁজতে খুঁজতে। যেমন কলমটা কোথায়, গেঞ্জিটা কোথায় ফেলেছি, চশমা কই, নেল কাটারটা কোথায়, এই সব নানান জিনিস খোঁজাখুঁজি করতে করতে পাক্কা 4টি বছর নষ্ট হয়ে যায়। তাহলে থাকলো কত? 19। হ্যাঁ, এবার তাহলে বলো যে মানুষের জীবনের এই অত্যন্ত অল্প সময়টাকে
যতটা সুন্দরভাবে সম্ভব এনজয় করার জন্য যা যা করা উচিত তাই করতে হবে, তাই না? হ্যাঁ, যাকে শোনো, তোমরা কিন্তু মায়ের শপিংগুলো সব তাড়াতাড়ি শেষ করে ফেলো, সময় কিন্তু বেশি নেই। আমি একটু উপরে যাই, দেখি কয়েকটা টেলিফোন করতে হবে আমাকে। বসো, তোমরা গল্প করো। খুব তো বললি বাবাকে ফেলে যাবি না, আর এখন যাওয়ার জন্য এক লাফে তৈরি। আচ্ছা মায়া, তুই সত্যি আমাদের ফেলে চলে যাবি? শুনেছি সব পেয়েছি দেশ হচ্ছে আমেরিকা, কিন্তু আমার কাছে সব পেয়েছি দেশ বাংলাদেশ। কারণ এখানে আমার বাবার ভালোবাসা আছে, রঞ্জন আছে, মৌমিতা আছে, আর আছে আমার মা। ফয়সালকে আমার খুব ভালো লেগেছে। ঠিক, আমি খুব খুশি, তবে আমি আবার ফিরে আসব। মন খারাপ? কেন? আমি চলে যাচ্ছি বলে? আরে বোকা মেয়ে, ফিরে আসবো বলেই তো যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, মানসিকভাবে আমি সব সময় কিন্তু তোমার সঙ্গেই আছি। আরেকটা কথা, যতক্ষণ বেঁচে থাকবে মনে রাখবে ততটাই বোনাস। এবার তাকাও আমার দিকে। তাকাও। আমি চলে গেলে তোমার যেমন খারাপ লাগবে, আমার লাগবে না? চোখে পানি আনার মানে জানো? চোখে পানি আনার মানে হচ্ছে সবাইকে চিৎকার করে জানিয়ে দেয়া আমি খুব দুর্বল প্রকৃতির। ফোন করবে সপ্তাহে 2 দিন। আমাদের কতদিন দেখা হবে না বলতো? দেখতে দেখতে সময় কেটে যাবে। অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে আজ যাই। কাল রিপোর্টিং রাত 11টায়। টেক কেয়ার। কি রে, তোর হবু বর ফোন করেছিল নাকি? প্রতিদিনই তো করে। তুই খুশি তো? খুব খুশি রে। আচ্ছা, আমার তো একটা গতি হলো, তোর কি অবস্থা? কাল চিটাগং থেকে বাবা ফোন করেছিল, জিজ্ঞেস করলো পছন্দের কেউ আছে কিনা, বাইরে পড়তে যাবো কিনা, ইত্যাদি ইত্যাদি।
বাইরে যাস আর যেখানেই যাস, বিবাহটা করে যাবি। তোর বিয়েতে আমরা একটু আনন্দ করব না? আচ্ছা, পছন্দের কেউ আছে নাকি? কি যে বলিস, পড়তে পড়তে জীবন শেষ, পছন্দ করার সুযোগ কোথায়? চোখ বুঝলেই তো একটু তোকে আর রঞ্জনকে দেখতে পাই। আরেকটা কথা কি জানিস, যার সঙ্গে আমি কখনো মিশিনি, যাকে আমি চিনি না, তার সঙ্গে আমার সারাটা জীবন কাটানো একেবারেই অসম্ভব রে। তুই যদিও আমার খুবই ভালো বন্ধু, তাও তোর সঙ্গে আমার এই ক্ষেত্রে একটা বিরাট পার্থক্য রয়েছে। ঠিক আছে, যাকে চিনিস তাকেই বিয়ে করে ফেল, অসুবিধা তো কিছু নেই। বল। রঞ্জন, ভালোবাসা কি বলতো? ভালোবাসা অন্যরকম একটি জিনিস। আজ পর্যন্ত কেউই বলতে পারেনি এই অনুভবের ছবিটা কেমন। তবু হৃদয় জানে, মন জানে, চেতনা জানে, এরা কেউই তা প্রকাশ করে না। মানুষ ভাষা দিয়ে আকার ইঙ্গিতে যা বলতে চেষ্টা করে, তা ওই দুর্বল রঙে আঁকা আরো দুর্বলতর ছবি। তুই এত সুন্দর করে কথা বলিস কি করে? আমি তো আস্তে আস্তে তোর প্রেমে পড়ে যাচ্ছি। কি? এটা সত্যি, আমি ছাড়া তোর কোনো গতি নেই। আসলে কি জানিস রঞ্জন, মানুষ এক মুহূর্ত আগেও বলতে পারে না যে পরবর্তী মুহূর্তে কি ঘটতে যাচ্ছে, তাই অত জোর দিয়ে কিচ্ছু বলতে হয় না, বুঝলি? বুঝলাম। কিরে, চুপ করে আছিস কেন? কিছু বল। টু বি ভেরি ফ্র্যাঙ্কলি, তোর এক্সপ্রেশনটা জানলে আমার জন্য খুব ভালো হতো। কি বলবি বলতো? বাসা থেকে প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। আজ সকালে ঘুম থেকে উঠে ভাবলাম তোর সঙ্গে একটু কথা বলবো। তুই তো আমাকে পছন্দ করিস, সেই পছন্দের জের ধরেই বলছি। আমি আর তুই কি কোনো কমিটমেন্টে যেতে পারি? জাস্ট টেল মি ইয়েস অর নো। এখনই বলতে হবে? তোকে আমিও ভয়ে ভয়ে পছন্দ করি। সত্যি বলছিস? সত্যি, সত্যি এবং সত্যি। হ্যাঁ, আমি বলছি তো, তোর আগে আমার বাসায় আয়, আমরা লাঞ্চ করে তারপর বের হবো। না না, গাড়ি কোনো সমস্যা হবে না, বাবাকে বললেই বাবা গাড়ি ম্যানেজ করে দেবে। হ্যাঁ মামুনি, আমেরিকা থেকে চিঠি। আমি একটু পরে ফোন করছি। মায়া, আমি তোমাকে একটা সংবাদ দেবার জন্য আজ লিখতে বসেছি। আমার ধারণা আমার সমস্যাটা তুমি বুঝবে। তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমেরিকার নিউ ইয়র্কে পৌঁছার পর তোমার সাথে আমার প্রায়ই কথা হতো, ভালোই লাগতো।
তোমাকে একটা কথা বলা হয়নি। আমি যখন প্রথম নিউ ইয়র্কে আসি তখন এখানে গ্রিন কার্ড পাওয়ার জন্য বাধ্য হয়ে একজন আমেরিকান লেডির সাথে আমাকে কন্ট্রাক্ট ম্যারেজ করতে হয়, যেটা শুধুই কন্ট্রাক্ট ম্যারেজ, নো আদার রিলেশন। এখন এখানে এসে যখন ওই মেয়েটিকে তোমার কথা বললাম তখন মেয়েটি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ল। আমেরিকায় একজন বিদেশি মেয়ের মধ্যে এত ভালোবাসার আবেগ দেখে আমি অবাক হয়ে গেলাম। সব দিক বিবেচনা করে দেখলাম, যখন গ্রিন কার্ড পাওয়ার জন্য আমি কষ্ট করছিলাম তখন ওই মেয়েটি আমাকে আশ্রয় দিয়েছে। ওকে ভালো রাখতে আমি দায়বদ্ধ। আমার দায়বদ্ধতা থেকেই তোমাকে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ভুলে যেও। ইতি, ফয়সাল। রঞ্জন, মায়ানা খুব ভেঙে পড়েছে। এত ভালো বন্ধু আমাদের, সারাক্ষণ হাসতো, এখন এখন শুধু কাঁদে। আমার ভালো লাগছে না রঞ্জন, একদম ভালো লাগছে না। কি করব বল? জানিস, জীবন্ত কিছু মানুষকে একসময় গলিত মৃতদেহ ছাড়ার কিছুই মনে হয় না। এই মানুষগুলোই পৃথিবীকে বিষাক্ত করে তুলেছে। মুখোশ পরা এই নরপিশাচদের অনেক পরিচয়। এদের দেখতে লাগে নিষ্পাপ, অথচ এদের ভেতরটা সাপের বিষের চেয়েও বিষাক্ত। কেন এমন হয়? কেন এমন হয় রঞ্জন, বলতে পারিস? জানি না, আমি কিচ্ছু জানি না। চল নিচে যাই, দেখি মায়া কি করছে। চল। La 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 la
আমি তো কখনো কারো ক্ষতি করিনি, কাউকে কষ্ট দেইনি, তাহলে আমি আজকে এত কষ্ট পাচ্ছি কেন বাবা? আমার বুকে এত ব্যথা হচ্ছে কেন বাবা? মারে, এই দুনিয়াতে কেউ কখনো ব্যথা পায় না। মানুষ ব্যথিত হয় কিন্তু কখনো ব্যথা পায় না। দুনিয়াতে কোনো একজনের জন্য কোনো কিছু থেমে থাকে না। একজনকে ছাড়া আরেকজনের জীবন একসময় ঠিক চলতে থাকে। তোর মা যখন আমাকে ছেড়ে চলে গেল, কি কষ্টটাই না আমি পেয়েছিলাম। এরকম একটা মানুষ আমার জীবন থেকে নাই হয়ে গেল। অথচ দেখ, আমি সবকিছু আবার অ্যাডজাস্ট করতে লেগে গেলাম। This is reality, my child. This is reality. তুমি তো আমার আরেক মেয়ে না, ধরো। ছকবাঁধা জীবন ঘটনার কারণে সবকিছু তছনছ হয়ে যায়। এই দাগ মুছে ফেলা যায় না, তবুও আজীবন এমন একটি দাগ বহন করতে হয়, তাই না রে? রঞ্জন, হ্যাঁ, আমার একটা কথা রাখবি? কি বল? তুই ছোটবেলা থেকেই এই বাড়িতে মানুষ হয়েছিস, আর আমরা সবাই খুব ভালো বন্ধু। চাচার কাছ থেকে আমি আমার বাবার স্নেহ পেয়েছি, আর তোর জন্যে এদের অবদান তো অপরিশোধ্য। সেই দায়বদ্ধতা থেকে বলছি, তোর উচিত এখন মায়ার পাশে এসে মায়ার সমস্ত দায়িত্ব নেয়া। অ্যাজ আ ডক্টর আমার তাই মনে হয়। তুই এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু সেই ছোটবেলা থেকে মায়াকে আমি বন্ধুর মতো জানি, আর আজ যখন তোকে নিয়ে আমি অন্য কিছু ভাবছি, তখন তুই কি করে আমাকে কথা বলতে পারলি? কি করে পারলি তুই? জীবন নিজ থেকে যা দেয় তা নিতান্ত কম নয়। যে মানুষ জীবনের কাছে শুধু আশা করে চলে, সে দৃষ্টিহীন বলে তা দেখতে পায় না। মায়াকে বলিস, ওকে আমি অসম্ভব ভালোবাসি, আমি চাই না কোনো দুঃখ ওকে স্পর্শ করুক। ওকেও বলিস, জীবন কখনো কখনো দুঃখময়, কিন্তু পৃথিবী অনেক সুন্দর, অনেক। তুই আমাকে কঠিন সময়ের মাঝে ফেলে চলে যাচ্ছিস। তুই কি আমার উপর অবিচার করছিস না? রঞ্জন, আমি মায়ার কষ্ট আর সহ্য করতে পারছি না।
তুই মায়ার সমস্ত দায়িত্ব নিলে আমি অন্তর থেকে খুব খুশি হব। বাহ, চমৎকার। আমার দুই বন্ধু আমাকে নিয়ে ঝগড়া করছে এবং সেটাও আমাকে দেখতে হচ্ছে। কি ভেবেছিস তোরা? রঞ্জন, তুই না আমার ছোটবেলার বন্ধু, আমরা দুজন না একসাথে বড় হয়েছি। মৌ, সেদিন না তুই কত খুশি হয়ে আমাকে বললি তোদের কমিটমেন্টের কথা। আজ আমার জন্য তোর স্বপ্ন ভেঙে দিতে যাচ্ছিস। স্বপ্ন ভাঙলে কতটা কষ্ট হয় সেটা যার স্বপ্ন ভেঙেছে সেই শুধু অনুভব করতে পারে। প্রকৃত বন্ধু কখনো বন্ধুর স্বপ্ন ভাঙে না। তাই আমি তোর স্বপ্ন ভাঙতে দেব না। সময়ের সাথে সাথে আমি ঠিক হয়ে যাব। সময়ই সঠিক কথা বলে।